স্বাগত শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ধারকের শক্তি এবং ধারকের সমবায় নিয়ে। গত ক্লাসে ধারক সম্পর্কে আমরা জেনেছি, ধারকটা কি, ধারক ঘটন কি, কীভাবে কাজ করে মোটামুটি আমরা ধারণা পেয়েছি, তাই না? দেখো, খেয়াল করে ধারক সম্পর্কে জানতে হলে খুব সহজেই যে জিনিসটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে সমান্তরালপাত ধারক। সমান্তরালপাত ধারকের ঘটনা মনে আছে তোমাদের? খেয়াল করে দেখো তো, একটা পাত থাকবে অন্তরিত, আর একটা পাত থাকবে ভূসংযুক্ত। অন্তরিত পাতে প্লাস কিউ পরিমাণ আধান দিলে সেটা এই পাতে চলে যাবে, এই পাশে আবিষ্ট হবে। এই হচ্ছে সমান্তরালপাত ধারকের, তাই না? এটা আমরা গত ক্লাসে দেখেছি। এখন আজকে আমরা বলবো ধারকের শক্তি, অর্থাৎ চার্জিত ধারকের শক্তি মানেটা কি। বিষয়টা খেয়াল করে দেখো, চার্জিত ধারকের শক্তি বিষয়টা আসলে কি। এইভাবে আমরা একটা ধারকে কিছু চার্জ সঞ্চিত রেখেছি। যদি আমরা ধারকের প্রান্ত দ্বয়কে অর্থাৎ টার্মিনাল দ্বয়কে আমরা যদি কোনো যন্ত্র, সাপোজ একটা বৈদ্যুতিক বাতি আছে, ছোট্ট একটা বাতি আছে, খুব ফ্ল্যাশ লাইটের বাতি মনে করো, আমরা যদি এভাবে সংযুক্ত করে দিই তাহলে এই চার্জগুলো এর মধ্য দিয়ে যাবে, এই বাতিটা সামান্য সময়ের জন্য হলো জ্বলে উঠবে। ফ্ল্যাশ লাইট যেরকম জ্বলে, ক্যামেরার ফ্ল্যাশ লাইট সেরকম জ্বলে উঠবে। কারণ কতটুকু শক্তি এখানে গেল সেইটাই হচ্ছে চার্জিত ধারকের শক্তি। এবং এই ধারকের শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাই আমরা এখন দেখব। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, কোনো একটা ধারকের অন্তরিত পাতে চার্জ ধারণ করার একটা সর্বোচ্চ ক্ষমতা থাকে। এই সর্বোচ্চ ক্ষমতার চার্জ যদি আমরা এখানে দিই, সর্বোচ্চ পরিমাণ চার্জ যদি দিই, অর্থাৎ সম্পৃক্ত চার্জ যদি দিই, তাহলে এখানে বিভবের পরিমাণও সর্বোচ্চ হবে। এখন খেয়াল করে দেখো, তাহলে দুই পাতের বিভব পার্থক্য অর্থাৎ এ বি, অন্তরিত এবং ভূসংযুক্ত পাতের বিভব পার্থক্য কত হতে পারে। আগে খেয়াল করে দেখো তো, এই পাতের বিভব কত হবে? ভূসংযুক্ত পাতের বিভব ভিবি সমান অবভিয়াসলি 0। কেন বলো, এটা কেন 0 হবে? ছোট ক্লাসে পড়ে এসেছ, পৃথিবীর সঙ্গে যুক্ত কিছু করলে তার বিভব শূন্য হয়ে যায়, কারণ পৃথিবী অসীম চার্জের আধার, অসীম ইলেকট্রনের আধার। ওকে, আর ডিটেলস আর আলোচনা করলাম না। তাহলে এটার বিভব যদি শূন্য হয়ে যায়, তাহলে এটার বিভব যত থাকবে সেটাই হবে এই দুই পাতের বিভব পার্থক্য। সেটা কিভাবে আমরা বের করব? সেটা বের করার রাস্তা হচ্ছে, এখানে কত চার্জ দিলাম তার উপর নির্ভর করবে ধারকের ধারকত্ব কত, সেগুলোর উপর নির্ভর করে এটা বের করা যায়। এখন খেয়াল করতে পারো, ধারকের শক্তি আমরা কিভাবে হিসাব করব? সেটা হচ্ছে, আমরা যদি প্রথমে একটা চার্জ এখানে দিই, খেয়াল করে দেখো, একটা চার্জ যদি আমরা এখানে দিই, সেই চার্জটা খুব সহজেই এখানে চলে যাবে, মেবি এখানে চলে যাবে, এখানে তার বন্ধু চলে আসবে, আবেশপত্রে চলে আসবে, তাই না? দ্বিতীয় আরেকটা চার্জ যখন দিব, এখানে দিতে দেবো, এখন কিন্তু এই চার্জটা এই নতুন চার্জকে যাওয়ার জন্য বাধা দেবে। তখন তোমাকে কি করতে হবে? এই যে বাধা দিবে একে বাধা দিবে, এই বাধার বিরুদ্ধে বল প্রয়োগ করে, অর্থাৎ কাজ করে এই চার্জটা এখানে নিতে হবে। এই যতটুকু কাজ করবে ততটুকু এখানে সঞ্চিত থাকবে। তাহলে একটা চার্জ এখানে দিলে কিছু কাজ তোমাকে করতে হলো, এর বন্ধু এখানে চলে আসবে, ওইটা এখানে সঞ্চিত থাকলো। আরেকটা চার্জ যখন দিতে যাবে তখন দুটো মিলে একে বাধা দেবে, তারপরও আরেকটু বেশি কাজ করতে হবে, নেওয়া যাবে এখানে। এইভাবে সম্পূর্ণ পাতে সর্বোচ্চ যতটুকু চার্জ দেওয়া যায় দিতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে, ওই কাজটাই এখানে সঞ্চিত থাকে। এটাই হচ্ছে চার্জিত ধারকের শক্তি। এই শক্তিটা কি কার উপর নির্ভর করে? আমরা যদি এখানে সম্পৃক্ত পর্যায়ে চার্জ দিই তাহলে দেখা যাবে এই পাতের বিভব হবে সর্বোচ্চ বিভব, সর্বোচ্চ বিভব ভি, আর চার্জের পরিমাণ কিউ চার্জ দিলে যদি দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হয় ভি, তাহলে এখন এদের শক্তি নির্ভর করে, আর এদের দুই জন্য ধারকত্ব সি যদি হয়
তাহলে খেয়াল করে দেখো, এই ধারকের শক্তি নির্ভর করবে যে রাশির উপর, সেটা আমরা প্রতিবেদন বইয়ে আছে, আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা কিভাবে বের করছি, একটা দিলে কতটুকু কাজ লাগে, দুটো দিলে কতটুকু লাগে, এবার সম্পূর্ণ চার্জ দিলে কতটুকু কাজ লাগে, সেটা হচ্ছে চার্জিত ধারকের শক্তি। চার্জিত ধারকের শক্তি চলে আসবে তখন কি সমান হাফ সিবি স্কয়ার। আবার আমরা পড়ে এসেছি সি সমান কিউ বাই বি, সেখান থেকে এটা ওই সমীকরণে আবার এটা চলে আসে হাফ কিউ স্কয়ার বাই সি হাফ কিউ, তিনটাই সমীকরণ। ঠিক আছে, আমাদের চার্জিত ধারকের শক্তি, তিনটার সমীকরণগুলো যখন যেটা লাগে প্রবলেম সলভ করার জন্য, যখন যেটা লাগে সেটা আমরা পাবো। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা পড়বো ধারকের সমবায়। সমবায় সম্পর্কে আমরা কি জানি বলো? হ্যাঁ, সমবায় সমিতি নাকি অনেক কিছু মিলে যেটা হয়। এখানে ধারকের সমবায় বলতে বুঝি, যেহেতু ধারক একটি বৈদ্যুতিক যন্ত্র, এটা বর্তনীতে ব্যবহার করা হয়। বর্তনীতে ব্যবহার করতে হলে অবশ্যই একটা সুশৃঙ্খল নিয়মে যন্ত্রকে যুক্ত করতে হবে। এমনি এমনি যুক্ত করলে হবে না। তুমি একটা ব্যাটারি, একটা বাতি, একটা সুইচ যুক্ত করলে সুইচের সঙ্গে তারের কোনো কানেকশন দেবে না, তুমি সুইচ টেপে টেপে করছো, বাতি জ্বলে না, চলবে? কখনোই না, নিয়ম মেনে চলতে হবে, তাই না? এরকম ধারককেও বর্তনীতে যুক্ত করতে হলে কিছু নিয়মকানুন মেনে যুক্ত করতে হয়। এখন খেয়াল করে দেখো, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি, শুধু ধারক নয়, ধারক বাতি বলো, যে কোনো যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি বর্তনীতে যুক্ত করার মাত্র দুটো রাস্তা আছে। একটা হচ্ছে শ্রেণীর সমবায় যুক্ত করা, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত করা। শ্রেণী সমবায় যুক্ত কাকে বলে? শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন, মোটামুটি ধারণা পেয়ে এসেছো স্কুল লেভেলে, রোধের সমবায়ের ক্ষেত্রে তোমরা পড়ে এসেছো। শ্রেণী সমবায় কাকে বলে? অনেকগুলো যন্ত্র যদি এইভাবে আমরা যুক্ত করি, একটার পর একটার পর একটা, অর্থাৎ একটার প্রথম আরেকটার দ্বিতীয়, এরকম করে যুক্ত করি, তার মানে দেখো খেয়াল করে মানববন্ধনের কথা চিন্তা করো, একজনের বাম হাত আরেকজনের ডান হাত, একজনের বাম হাত আরেকজনের ডান হাত করে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি না, এটা হচ্ছে শ্রেণী সমবায়, তাই না? আর সমান্তরাল সমবায়, সেটা এটা হচ্ছে আমরা যখন প্রমিস করি, প্রমিস সবাই এক হাত দিই, সবারই বাম হাত এক জায়গায়, সবার ডান হাত এক জায়গায় থাকে, তখন সেটা হয় সমান্তরাল সমবায়, তাই না? আচ্ছা, এখন দেখো খেয়াল করে, শ্রেণী সমবায় আর আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, এই দুটো ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন খেয়াল করে দেখো, এগুলো আমরা মোটামুটি ধারণা পেলাম, কিভাবে যুক্ত করা হয় আমরা ধারণা পেলাম। এখন খেয়াল করো, আরো একটা সংজ্ঞা আমাদের পড়তে হবে যুক্ত করার আগে, সেটা হচ্ছে তুল্য। যেহেতু ধারকের যুক্ত করবো, তুল্য ধারকত্ব, এই জিনিসটা কি খেয়াল করে দেখো। তুল্য ধারকত্ব হচ্ছে, আমরা সহজভাবে একটু বুঝি, অনেকগুলো ধারককে এক জায়গায় যুক্ত করলাম, তাদের যে মিলিত ফল, এই সব মিলিত ফল যদি একটা মাত্র ধারককে যুক্ত করি সবগুলোর বদলে, যদি একই রকম থাকে, তাহলে ওই একটা মাত্র ধারককে সবগুলোর তুল্য ধারক বলবো আমরা। এটা ধারকত্বকে বলবো, ওইটার তুল্য ধারকত্ব। ঠিক আছে? যেমন তুমি চিন্তা করো, তুমি 10 টাকার একটা নোট নিয়ে বাজারে গেলে, একটা ডিম কিনে নিয়ে আসলো 10 টাকা দিয়ে। তোমার বন্ধু গেল একটা 5 টাকার কয়েন, দুটো 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন নিয়ে। ঠিক আছে? ও বাজারে ডিম কিনতে গেল, ওকে ডিম বেশি দিবে না কম দিবে? এই যে দেখো খুচরো কয়েনগুলো, এদের তুল্য কত হচ্ছে? ওই 10 টাকার নোট। ঠিক আছে? এটাই হচ্ছে তুল্য ব্যাপারটা। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করে দেখো, তুল্য ধারকত্বের সংজ্ঞা বইও পাবে, আমি বুঝিয়ে দিলাম, তোমরা শিখে নেবে। এখন শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব কি হয়? শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, আগে খেয়াল করো শ্রেণী সমবায় কিভাবে যুক্ত করতে হবে। হ্যাঁ, ওই যে নিয়ম মতে আমরা যদি অনেকগুলো ধারকের কথা চিন্তা করি, এই একটা ধারক, নাম্বার 1 ধারক, এটা তার প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ,
নাম্বার 2 ধারক এটা, এটা তার প্রথম পাত, এটা দ্বিতীয় পাত। নাম্বার 3 তিনটা নিলাম, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এইভাবে যুক্ত করি ধারকগুলো, প্রথমটার দ্বিতীয় পাতের সঙ্গে দ্বিতীয়টার প্রথম পাত যুক্ত করে দিলাম একটা দাগ দিয়ে, দ্বিতীয়টার দ্বিতীয় পাতের সঙ্গে তৃতীয়টার প্রথম পাত যুক্ত করে দিলাম, শেষটার শেষ পাত ভূসংযুক্ত আর্থিং করে দিলাম, আর এটা থাকবে অন্তরিত। এই হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। খেয়াল করে দেখো, একটার পর একটা এভাবে যুক্ত থাকবে। হ্যাঁ, এখন এখানে খেয়াল করে দেখো, এটার ধারকত্ব ধরে নিলাম C1, এটার ধারকত্ব C2, এটার ধারকত্ব C3। তাহলে এই তিনটার মোট ধারকত্ব কত হবে, কি হবে, তুল্য কি হবে, সেটা আমরা দেখব। তার আগে দেখো, আমরা যদি এইটাতে প্লাস কিউ চার্জ দেই তাহলে কি ঘটনা ঘটবে, মানে এইভাবে শ্রেণী বা সিরিজ কানেকশনে ধারকগুলো কিভাবে চার্জিত হয় একটু চিন্তা করে দেখো। এই প্লাস কিউ চার্জ এখানে চলে যাবে, ঠিক আছে। এই চার্জগুলোর কারণে এই পাতে এই পাশে ঋণাত্মক আধান আবেশিত হবে, মাইনাসগুলো চলে আসবে, এই পাশে দেখবে ধনাত্মক। এখন খেয়াল করে দেখো তো, এই ধনাত্মকগুলো এতিমের মতো হয়ে যাবে, কারণ এরা এদের সঙ্গে বন্ধুত্ব পেতেছে। এরা কোথায় যাবে, এইখানে আর থাকবে না, দুঃখে কষ্টে এই সবগুলো চলে যাবে এই পাশে, এই পাতে। এদের বন্ধু এখানে নেই, এরা চলে যাবে এখানে। এখন খেয়াল করে দেখো, এই পাতে প্লাস কিউ চার্জ আবার চলে আসলো, এইগুলো আবার এখানে আবেশ করবে, এই পাশের গুলো কি হবে, এখানে চলে যাবে আগের মতো। এখানে আবার মাইনাস গুলো চলে আসবে, আর এই পাশের প্লাস গুলো এই ঋণাত্মক আধান দ্বারা প্রশমিত হয়ে যাবে, ভূমি ঋণাত্মক আধান দ্বারা প্রশমিত। এইভাবে শ্রেণী সময় ধারগুলো চার্জিত হয়। এখন তাহলে খেয়াল করে দেখো, এই পাতে যদি কিউ চার্জ থাকে, এতেও কিউ চার্জ, এতেও কিউ চার্জ, অর্থাৎ চার্জগুলোর পরিমাণ সব সমান। শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারকে আধানের পরিমাণ কিউ থাকে, ঠিক আছে, এটা আমরা জানলাম। কিন্তু এখন খেয়াল করে দেখো, এই পাতের জন্য যদি এখানে আমাদের বিভব V1 হয়, প্রথম ধারকের বিভব V1, সেটা কি হবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো কিভাবে আমরা পড়েছি, C সমান, বলো ফর্মুলাটা, Q বাই V। V সমান তাহলে কত বলো, C সমান Q বাই V, V সমান Q বাই C, Q বাই C1, V2 Q বাই C2, V3 Q বাই C3। এই ফর্মুলাগুলো। এখন মোট বিভব, অর্থাৎ এটা A বিন্দু, এটা B বিন্দু, বিভব, মোট বিভব, ধারকের মোট বিভব VAB হবে। তাহলে এক্ষেত্রে V1 প্লাস V2 প্লাস V3, ক্লিয়ার? এইভাবে হয় এই বিষয়টা। এখন দেখো খেয়াল করে, এই জিনিসগুলো আমাদের প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে, এই জিনিসগুলো মনে রাখতেই হবে। এখন তুল্য ধারকত্ব যদি হয়, শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যদি হয় CS, আমি ডিটেইলস রাশিটা পড়ালাম না, তোমরা পড়ে নেবে বই থেকে। CS সেটা হবে, এই CS এইগুলো রাশিগুলোর উপর কিভাবে নির্ভর করবে, সেটা হবে, দেখো খেয়াল করে, 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এই বেসিকগুলো দিয়েই এটা হয়। কিভাবে হয় বইয়ে আছে, আমি দেখালাম না। আমাদের এই বেসিকগুলো জানতে হবে, বুঝতে হবে, আমি এগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা বাকিগুলো পড়ে নেবে, এটা মনে রাখলেই হবে। ওকে, এই গেল আমাদের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব, ঠিক আছে। এখন দেখবো আমরা সমান্তরাল সমবায়। দেখো
সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব সেইটা কি? সমান্তরাল সমবায়টাই বা কি সেটা আগে বুঝি। বর্তনীতে আমরা বলেছি মাত্র দুটো উপায়ে সকল যন্ত্রপাতি যুক্ত করা যায়, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। খেয়াল করে দেখো, শ্রেণী সমবায়ে আমরা যদি বাস্তব উদাহরণ দিই তাহলে কি হতে পারে? কমলা, প্রত্যেকটা কুয়া, সরি কমলা না, সিমের বিচিগুলো দেখো একটার পর একটা শ্রেণী সমবায় আছে, তাই না? মটরশুঁটি শ্রেণী সমবায় আছে। সমান্তরাল সমবায় কি হবে? কোনটা বলবে? হ্যাঁ, কমলার কুয়াগুলো একটার পর আছে, সমান্তরাল সমবায়। ঠিক আছে, এরকম। এখন তাহলে খেয়াল করে দেখো, ধারকের সমান্তরাল সমবায় তাহলে কি হবে? আমরা এখানে একটা ধারক নিলাম, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এর ধারকত্ব C1। এখানে আরেকটা ধারক নিলাম, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এর ধারকত্ব C2। একটা ধারক নিলাম এখানে, এটা প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এর ধারকত্ব C3। ঠিক আছে, এখন সমান্তরাল সমবায় আমরা যেটা বলেছিলাম, সবগুলোর প্রথম পাত এক জায়গায় আর সবগুলো দ্বিতীয় পাত এক জায়গায়। এখানে আমরা তিনটা নিয়েছি মাত্র, তাই না? কমলার কথা চিন্তা করো, ওরকম যদি হয় তাহলে আমরা সবগুলো এক জায়গায় যুক্ত করি, এই বিন্দু যুক্ত করলাম, এই বিন্দু যুক্ত করলাম, অর্থাৎ এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এইটাকে তখন আমরা করতে পারি কুসুম বিন্দু, হ্যাঁ, আর এটা থেকে অন্তর্বিন্দু। এই হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। পরিষ্কার? এখন খেয়াল করে দেখো, আমরা যদি এই জায়গাতে কিউ চার্জ দিই, কিউ চার্জ দিই, এখন কি ঘটনা ঘটবে? আগের ক্ষেত্রে কি হয়েছিল? আবেশ। এখন কি ঘটবে? এই প্লাস কিউ চার্জ এখানে যাওয়ার পর তিনটা রাস্তা পাবে, একটা, দুইটা, তিনটা। এখান থেকে এখানে কিছু চলে যাবে, Q1 চার্জ এখান থেকে চলে যাবে ভাগ হয়ে Q2, এখান থেকে ভাগ হয়ে কিছু চলে যাবে Q3। তার মানে এই চার্জটা তিন ভাগে ভাগ হয়ে যাবে। অবশ্যই তাহলে তখন আমাদের কি হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3। এটা অবশ্যই হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা অবশ্যই হবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, তাহলে এ এবং বি বিন্দু দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা ধরি V1, এটা দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এটা দুই প্রান্তের বিভব পার্থক্য V3, তাহলে তখন কি হবে? এ এবং বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য VAB, হলো কি হবে? তিনটা যোগফল? নো, দিস ইজ নট। এখন কি হবে? আমরা যে রুলটা জানি, সমান্তরালে যুক্ত যতগুলো যন্ত্রই থাকুক না কেন তাদের সকলের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকবে। দ্যাট ইজ এই ক্ষেত্রে VAB সমান হচ্ছে V1 সমান V2 সমান V3 সমান V, আমরা ধরে নিতে পারি। বুঝতে পেরেছো? অর্থাৎ সকল ধারকের দুই পাশের বিভব পার্থক্য সমান থাকবে, চার্জ ভিন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন আমরা এই ক্ষেত্রে যদি তুল্য ধারকত্ব, সমান্তরাল তুল্য ধারকত্ব সিপি হবে, প্যারালাল, তাই আমরা দিই সিপি। সিপি হলে সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। দিস ইজ মাস্ট ইজিয়ার। তারপর দেখো, সহজ, এই বেসিকগুলো কাজে লাগে, এটা চলে আসে। আমরা এটুকু বুঝলাম, এটুকু আমাদের খেয়াল রাখতে হবে, বাকিটুকু বই থেকে পড়ে নেবে। বুঝতে পেরেছি আমরা? এই হলো ধারকের সমবায়, তুল্য ধারকত্ব কিভাবে যুক্ত করতে হবে পড়তে। ঠিক আছে, এখন আমাদের কেন দরকার লাগে সমবায়? আগে এটা বললো কেন সমবায়ের দরকার হবে। আমরা একটা ধারক ব্যবহার করে নিতে পারি। অনেক সময় বর্তমানে এমন মানের ধারক দরকার যে ওই মানের ধারক আমার কাছে নেই, আমার কাছে অনেকগুলো আছে, তো ওইটা নেই, বাজারেও আমি কিনতে পারছি না। তখন ওইগুলোকে কিভাবে যুক্ত করে ওই মানের পাওয়া যায় সেটা ক্যালকুলেশন করে কয়েকটা শ্রেণী, কয়েকটা সমবায়, মিশ্র সমবায় করে হয়তো আমরা ওই মানের ধারক পেতে পারি। এই কারণে আমাদের এগুলো জানা দরকার। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের পড়া এইটুকুই থাক। সামনের ক্লাসে আমরা দেখব ধারক সম্পর্কিত গাণিতিক সমস্যা। মোটামুটি আমরা অনেক ধারণা পেয়েছি ধারক সম্পর্কে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। সকলেই ভালো থাকো, বাই।